গল্প অবাধ্য প্রণয়িনী পর্ব ৭ লিখেছেন আনান রোজ। অনন্যা এক মুহূর্ত ইজানের কথা ভেবেই আমার ছোট ফুপুর এক্স ফিয়ন্সেই আমার সন্তানের বাবা। রাফি যখন জিজ্ঞেস করলো যে সে এখন জানতে পারবে কি না যে আয়নানের বাবাকে, তখন অনন্যা আর নিজের ভেতরের সত্যটা লুকিয়ে রাখতে পারল না। সে রাফির চোখের দিকে সরাসরি তাকিয়ে এক প্রলয়ঙ্করী ফিসফিসানিতে সত্যটা বলে ফেলল। কিন্তু রাফির মুখের মাঝে হুট করে কোনো বড় ধরনের শখ বা ভাব প্রকাশ পেল না, যেন সে এই সত্যটা আগে থেকে খুব নিখুঁতভাবে জানত। তবুও সে অনন্যার সামনে এক প্রকার অভিনয় করে অবাক হওয়ার ভান ফুটিয়ে বলো কি মানে, এই সোয়াত অফিসার শালার মুনতাহির। অনন্যা নিজের চোখ জোড়া অন্যদিকে ঘুরিয়ে নিয়ে এক বুক কষ্ট চেপে বলল, হ্যাঁ সেই। রাফি এবার অত্যন্ত গভীর ও রহস্যময় এক হাসল। অনন্যা আচমকা ওর দিকে তাকাতেই সে নিজের হাসিটা পলকে লুকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, ঠিক আছে অনু, আমি আজই মামার সাথে তোর এই কেসটা নিয়ে কথা বলবো। তবে আমার মনে হয় তোর ফারদিন ভাইয়ের সাথেও একবার কথা বলা উচিত, কারণ ওই অফিসার যদি কোনো বড় আইনি ঝামেলা পাকায় তবে ফারদিন ভাইয়ের পলিটিক্যাল পাওয়ারটা তোর খুব কাজে দেবে। অনন্যা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আজ বা কালের মধ্যেই ফারদিন ভাইয়ের সাথে কথা বলবো। রাফির সাথে কথা বলে অনন্যার আর দেরি করলো না। সে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সোজা চলে এলো ক্যাম্পাসের পেছনের সেই নামি ক্যাফেতে। আয়নান আজ সকাল থেকে পেস্ট্রি খাওয়ার জন্য খুব বায়না ধরেছিল, তাই সে কাউন্টারে গিয়ে একটি স্পেশাল পেস্ট্রির অর্ডার দিল। ওয়েটার জানালো পেস্ট্রিটা রেডি হতে কিছুটা সময় লাগবে। তাই অনন্যা আর তাড়া না করে এক কোণের টেবিলে বসে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই দরজার বেলটা টুং করে বেজে উঠল এবং পারফিউমের চেনা সুবাসে অনন্যা দেখল পুলিশের ইউনিফর্ম পরা রাহি ক্যাপের ভেতরে ঢুকেছে। অনন্যাকে এক কোণে বসে থাকতে দেখেই রাহি মুখে এক কৃত্রিম বিস্ময় ফুটিয়ে হন্তদন্ত হয়ে তার টেবিলের সামনে এসে দাঁড়ালো। আরে অনন্যা না, তুমি এই সাত সকালে এখানে? অনন্যা নিজের ঠোঁটের কোণে অত্যন্ত মার্জিত ও আনুষ্ঠানিক এক মুচকি হাসি ফুটিয়ে বলল, জি ম্যাম। রাহি অনন্যার পারমিশন না নিয়েই এক ঝটকায় সামনের চেয়ারটায় টেনে বসে পড়ল। সে নিজের কলারটা ঠিক করতে করতে একটু ভাব নিয়ে পড়ল, আমরা আসলে আজ স্পেশালি একটা হাই প্রোফাইল ইভেন্টের প্রোটোকল ডিউটি দিতে এই এরিয়াতে এসেছি। উফ, কাজের যা চাপ। অনন্যা কফির কাপে চুমুক দিয়ে স্রেফ বলল। ওহ। রাহি এবার নিজের ব্যাগটা টেবিলে রেখে অত্যন্ত গর্বের সুরে জাহির করতে লাগলো, আসলে ইজান হুট করে বলল ওর পেস্ট্রি খেতে ইচ্ছে করছে, তাই আমি নিজেই চলে আসলাম ওর জন্য পার্সোনালি এটা নিতে। ও মানুষটা তো মারাত্মক হাইজিন ফ্রিক, তাই আমাকে প্রতিটা বিষয় খুব কড়া খেয়াল রাখতে হয়। অনন্যা কোনো উত্তর দিল না, স্রেফ শান্ত চোখে রাহির এই লোক দেখানো অধিকার দেখতে লাগলো। রাহি এবার অনন্যাকে হিংসা দেখানোর জন্য এক চিলতে বাঁকা হেসে বলল, আমরা খুব শীঘ্রই রাশিয়াতে ব্যাক করছি। এখানে কয়েকটা স্পেশাল ইভেন্টের জন্যই আসা, আর রাশিয়া পৌঁছানোর পরপরই আমাদের গ্র্যান্ড ওয়েডিংটা হবে। তোমাকে কিন্তু আমি এখন থেকেই আমাদের বিয়ের ইনভাইটেশন দিয়ে রাখলাম। অনন্যা অনন্যা কফির কাপটা টেবিলে নামিয়ে রেখে এক বরফ শীতল হাসল। সে অত্যন্ত শান্ত গলায় বলল, দুঃখিত ম্যাম, আপনারা সুখী হন। আমি তো আর রাশিয়া গিয়ে আপনাদের দাওয়াত রক্ষা করতে পারবো না। রাহি মুচকি হেসে অত্যন্ত তাচ্ছিল্যে সুরে বলল, কেন আসবে না অনন্যা? ইজান তো সম্পর্কে তোমার এক প্রকার চাচুই হয়, সো পারিবারিক রিলেশন ধরে আসতেই পারো। অনন্যা এবারও কোনো প্রতিবাদ করল না, নিজের ভেতরের শক্ত রূপটা ধরে রেখে চুপচাপ বসে রইল। রাহি এবার অনন্যার আরও কাছে ঝুঁকে এসে কপালে হাত দিয়ে একটু ক্লান্তির নাটক করে ফিসফিসিয়ে বলল, উফ, আজকাল এত কাজ আর সব সময় বড় কথা, কাল সারা রাত আমি ইজানের জন্য এক ফোঁটাও ঘুমাতে পারিনি। ও একদম রাতে ঘুমাতে চায় না। অনন্যা রাহির এই ডাবল মিনিং কথা শুনে এক মুহূর্তের জন্য ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু নিজের মুখে কোনো কথা প্রকাশ করলো না। রাহি অনন্যাকে চুপ থাকতে দেখে আরও রসিয়ে বলতে লাগলো, ইজানের যখন ঘুম আসে না ও তখন আমারও রাতের ঘুম পুরো হারাম করে ফেলে। ও বিছানায় যে কতটা অস্থির আর ছটফটে তা তোমাকে কি বলবো। অনন্যা মনে মনে কাল রাতের সেই ভিডিও কলের ইজানের কথাগুলো মেলাচ্ছিল। আর 5 বছর আগের কিছু স্মৃতি ইজান কেমন তা অনন্যার চেয়ে ভালো কেউই জানে। সে কফির বোতলে হাত রেখে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ জানি, ওনার অস্থিরতা আমি খুব ভালো করেই দেখেছি।
আমরা একই সাথে থাকতাম। রাহি এবার অনন্যার মুখে এসব শুনে তীব্র ঈর্ষা আর ইনসিকিউরিটি নিয়ে চোখ দুটো ছোট করে বলল, হ্যাঁ, সেই সাথে ও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট রোমান্টিক পারসন। উফ! ও যখন কাছে আসে, রাহি চায়ের কাপে একটা চুমুক দিয়ে অনন্যাকে উপর নিচ এক পলক দেখে নিয়ে অত্যন্ত অহংকারী ও নির্লজ্জের মতো আবার বলতে শুরু করলো, ও ভীষণ পজেসিভ। প্রতিটা রাতে ও যেভাবে আমাকে নিজের করে আগলে রাখে, আমরা একে অপরকে ছাড়া একদম অচল। রাশিয়ায় ঠান্ডায় সে সবসময় আমার শরীরে ওম খুঁজে নিত। সে প্রতিটা রাতে আমার স্পর্শে আর ভালোবাসায় অভ্যস্ত। রাহি এমন কিছু কুরুচিপূর্ণ এবং নোংরা ইঙ্গিতপূর্ণ কথা দিয়ে সে পরিষ্কার বোঝাতে চাইল যে রাশিয়ায় এই 5 বছরে ইজানের সাথে তার একাধিকবার গভীর ফিজিক্যাল রিলেশন হয়েছে। ইজানের সাথে রাহির কাটানো এমন ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের সস্তা বিবরণ শুনে অনন্যার পুরো শরীর ঘৃণায় রিডি করে উঠল। 5 বছর আগে যে লোকটা তার উপর জোর খাটিয়েছিল, সে যে রাশিয়াতে গিয়ে অন্য মেয়েদের সাথেও এমন নোংরামি করে বেরিয়েছে, তা ভেবে ইজানের প্রতি তার ঘৃণা আরও 1000 গুণ বেড়ে গেল। সে কফির কাপটা সরিয়ে দিয়ে রাহির চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত কড়া, ধারালো এবং অপমানের সুরে বলল, রাহি ম্যাম, আপনারা অনেক হ্যাপি কাপল, আই নো, বাট নিজের বেডরুমের এমন প্রাইভেট কথা যার তার সাথে রাস্তায় বসে শেয়ার করাটা কোনো ভদ্রঘরের মেয়ের লক্ষণ নয়। নিজের লিমিটটা মেনটেন করতে শিখুন। অনন্যার এই তীব্র চপটাঘাতে রাহির ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে অপমানে ও রাগে লাল হয়ে গেল। তার জিভ আটকে গেল। ঠিক তখনই ওয়েটার একটু সুন্দর বক্স অনন্যার টেবিলের উপর রেখে বিনীত গলায় বলল, ম্যাম, আপনার পার্সেল রেডি, পিচ ফ্লেভারের স্পেশাল পেস্ট্রি। অনন্যা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগটা কাঁধে নিল। রাহি বক্সটার দিকে তাকিয়ে নিজের রাগ সামলে নিয়ে হুট করে জিজ্ঞেস করলো, পিচ? পিচ ফ্লেভার? এটা তো ইজানের। অনন্যা বক্সটা হাতে তুলে নিয়ে রাহের চূর্ণ হয়ে যাওয়া অহংকারী মুখের দিকে তাকিয়ে এক শেষ তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, এটা আপনার ইজানের মোস্ট ফেভারিট ফ্লেভার। কথাটা শেষ করে অনন্যা নিজের সাদা ওড়নাটা এক ঝটকায় বাতাসে উড়িয়ে রাহিকে ওভাবেই ডাস্টবিনের মতো স্তব্ধ অবস্থায় ফেলে রেখে ক্যাফে থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। ক্যাফে থেকে অনন্যা যেই না তীব্র ক্ষোভ আর ঘৃণা নিয়ে বাইরে পা রাখলো, অমনি তার সামনের পথ আটকে দাঁড়িয়ে গেল এক বিশাল চওড়া কালো অবয়ব, কুচকুচে কালো ট্যাকটিক্যাল গিয়ার, আর সেই পরিচিত পুরুষালী সুবাসে অনন্যার বুঝতে বাকি রইল না যে এই নিয়তি আজ তাকে সহজে ছাড়বে না। অনন্যা মুখ ফিরিয়ে ইজানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ইজানের লোহার মতো শক্ত হাতটা এক ঝটকায় অনন্যার ফর্সা কবজি চেপে ধরল। ইজান তার ঠোঁটের কোণে এক চিরচেনা বাঁকা হাসি ফুটিয়ে কড়া গলায় বলল, দাঁড়া, আমাকে দেখা মাত্রই ওভাবে চোরের মতো পালিয়ে চলে যাচ্ছিস যে? আর তোর হাতের বক্সে ওটা কি? পেস্ট্রি? তাও আবার পিচ ফ্লেভার? এটা তো তোর একদমই পছন্দ না। তাহলে কার জন্য নিলি? অনন্যা নিজের হাতটা হেঁচকা টানে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, আমার হাতটা ছাড়ুন শালার। আপনার এই নোংরা হাত দিয়ে এভাবে বারবার আমাকে স্পর্শ করতে আসবেন না। ইজান অনন্যার এই অনীহা দেখে নিজের ভেতরের রাশভারী কমান্ডিং রূপটা হারিয়ে ফেলল। সে এক হ্যাচকা টানে অনন্যাকে নিজের বুক ঘেঁষে আরও কাছে টেনে নিয়ে অত্যন্ত নিচু এক অবাধ্য গলায় ফিসফিস করে বলল, কাল কলটা ওভাবে হুট করে কাটলি কেন? কল দেওয়ার আগে নিজের মনে মানত করেছিলাম, কলটা যদি রিসিভ হয় তবে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। আর তুই কলটা ধরেও আমার সাথে কথা না বলে কেটে দিলি। অনন্যা এক চিলতে বরফ শীতল হেসে বলল, আপনার এই গল্প অন্য কাউকে শোনাবেন। আমার আপনার সাথে কোনো ফালতু কথা বলার সময় নেই। কাজের কথা বলুন। ডিভোর্স ফাইল রেডি হয়েছে? ইজান অনন্যার ডিভোর্সের কথাটাকে সম্পূর্ণ পাত্তা না দিয়ে তার চোখ দুটো সরু করে কামড়ানোর মতো গলায় জিজ্ঞেস করলো, তুই আমাকে কিভাবে জিজ্ঞেস করলি যে আমি অন্য কোনো মেয়ের সাথে বেড শেয়ার করি? অনন্যা এবার কিছুটা উচ্চ স্বরে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কেন? জিজ্ঞেস করতেই পারি, আপনি তো করতেই পারেন। যেখানে নিজের ক্ষমতার দাপটে একটা নিষ্পাপ 15 বছর বয়সী মেয়ের সাথে আপনি এমন পারেন, সেখানে এই 5 বছরে আপনি আরও অনেকের সাথেই আপনি একই নোংরামি করতে সহ্য হবে তোর? ইজান অনন্যার কথা মাঝপথে থামিয়ে দিয়ে এক অদ্ভুত হিংস্র পজেসিভ গলায় গর্জে উঠল,
রাহির সাথে আমাকে অন্য কোনোভাবে দেখলে তোর এই জেদি মনটা সহ্য করতে পারবে? অনন্যা নিজের ভেতরে সবটুকু ঘৃণা উগরে দিয়ে বলল, সহ্য হবে না মানে? আমি তো আপনাদের দুজনেরই একান্ত অন্তরঙ্গ মুহূর্ত একদম সামনে দাঁড়িয়ে লাইভও দেখতে পারি। আমার কিচ্ছু আসে যায় না, লাইভ দেখতে পারি। নিজের স্ত্রীর মুখে এই চরম উদাসীনতা আর অবহেলার কথা শোনা মাত্রই ইজান রাগে অন্ধ হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, শাট ইউর ফাকিং মাউথ অফ। আমি তোর আপনি আমার কেউ না। অনন্যা ইজানের মুখের উপর কড়া গলায় চিৎকার করে উঠল, দ্রুত আমার ডিভোর্স ফাইল সাবমিট করুন। আমি এই নরক থেকে মুক্তি পেলে খুব দ্রুত আমি আর ইরফান ভাই বিয়ে কথা হওয়ার সে সুযোগটুকুও দিল না ইজান। সে এক ভয়ঙ্কর পাশবিক ক্ষিপ্রতায় অনন্যার দুটো গাল নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল এবং তাকে এক হ্যাচকা টানে পেছনে সোয়াত জিপের মেটাল বডির সাথে সজোরে লেপটে দিল। অনন্যার পিঠ গাড়ির সাথে শক্ত ধাক্কা খেল। তার গাল দুটো ইজানের হাতের চাপে লাল হয়ে উঠল। ইজান অনন্যার একদম ঠোঁটের কাছে নিজের মুখ এনে চোখ দুটো রক্তচক্ষু করে অত্যন্ত হিংস্র ও ডাক গলায় ফিসফিস করে বলল, তোর ওই জানের জান ইরফানের যদি সুস্থতা আর বেঁচে থাকা চাস তবে ওর থেকে 100 হাত দূরে থাকবি অনন্যা। আর তুই ভালো করে শুনে রাখ, তোর এই শরীরের প্রত্যেকটা ভাঁজে প্রতিটা ইঞ্চিতে শুধুমাত্র এই শালারের স্পর্শ থাকবে। তুই পুরোটা শুধু শালার মন তাহিরের, তোর শরীর আত্মা সব কিছু শুধু এই শালারের। কথাটা শেষ করে ইজান অনন্যাকে নিজের গায়ের থেকে কিছুটা আলাদা করে দিল। অনন্যা ইজানের এই আচমকা চণ্ডীরূপ, তার এই ভয়ঙ্কর চোখের অবাধ্য হিংস্রতা দেখে পুরোপুরি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। তবে ইজানের প্রতি তার ভেতরের ঘৃণাটা এবার পাহাড়ের মতো উঁচু হয়ে উঠল। ইজান নিজেকে সামলে নিয়ে অনন্যাকে আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই ক্যাফের দরজা ঠেলে রাহি হাতে পার্সেল নিয়ে বাইরে বেরিয়ে এলো। অনন্যা আর ইজানকে ওভাবে গাড়ির সাথে লেপ্টে থাকতে দেখে রাহির চরম শখ খেয়ে এগিয়ে এলো এবং কৃত্রিম হেসেই বলল, আরে তোমরা এখন দাঁড়িয়ে কি গল্প করছো? অনন্যা নিজের ওড়নাটা এক ঝটকায় ঠিক করে নিয়ে রাহির সেই বিষাক্ত চোখের দিকে সরাসরি তাকিয়ে এক চরম তাচ্ছিল্যে সুরে উচ্চস্বরে বলে উঠল, বিশেষ কিছু না ম্যাম। আপনারা দুজন কতবার এবং কিভাবে ফিজিক্যালি ইন্টিমেট হয়েছেন উনি আমাকে সেই গল্পগুলোই শোনাচ্ছিলেন। কথাটা বলেই অনন্যা হন হন করে রাস্তা পেরিয়ে চলে গেল। অনন্যার এই বিস্ফোরক মন্তব্য শুনে রাহি চরম অপমানে আর লজ্জায় ওখানেই জমে বরফ হয়ে গেল। ওদিকে ইজান অনন্যার কথা শুনে মুহূর্তের মধ্যে বুঝে গেল যে ক্যাফের ভিতরে রাহি অনন্যাকে ছোট করার জন্য কোনো বড় ধরনের নোংরা কথা বলেছে। তার চোখ দুটো এবার রাহির দিকে ঘুরে তীব্র আগ্নেয়গিরির মতো জ্বলতে লাগলো। রাহি নিজের ভেজা গাল পরিষ্কার করে অনন্যার যাওয়ার পথের দিকে আঙুল তুলে ইজানের কাছে নালিশ করা সুরে বলল, অনন্যা ওভাবে কথা বলে ইজান? ওর কি কোনো লজ্জা শরম নেই? নাও তোমার পিচ ফ্লেভারের পেস্ট্রিটা ধরো। রাহি পেস্ট্রির বক্সটা ইজানের দিকে বাড়াতেই ইজান এক হিংস্র ঝটকায় রাহির হাত থেকে সেই বক্সটা কেড়ে নিয়ে সরাসরি ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। বক্সটা মাটিতে পড়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইজান রাহির একদম মুখোমুখি দাঁড়িয়ে নিজের চোয়াল শক্ত করে এক বরফ শীতল ভয়ঙ্কর গলায় ওয়ার্নিং দিয়ে বলল, নিজের লিমিটের মধ্যে থাকতে শেখো রাহি। আমার পার্সোনাল লাইফ নিয়ে যদি দ্বিতীয়বার কোনো সস্তা গল্প বানাতে দেখেছি তবে তোমার এই ইউনিফর্মের ক্ষমতা আমি 1 সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দেব। কথাটা শেষ করে ইজান রাহিকে ওভাবেই রাস্তার মাঝখানে স্তব্ধ অবস্থায় ফেলে রেখে নিজের গাড়ির দরজা ধপাস করে বন্ধ করে তীব্র গতিতে স্পিডোমিটার ঘুরিয়ে চলে গেল। আর রাহি কাদার মধ্যে পড়ে থাকা সেই পিচ পেস্ট্রির দিকে তাকিয়ে তীব্র ঈর্ষা আর অপমানের আগুনে পুড়তে লাগলো। আর ওদিকে ইজান ড্রাইভ করছে উদ্দেশ্য সোয়াত ফোর্সের হেডকোয়ার্টার। সে গাড়ি চালানোর সময় আপন মনে হাসছিল আর ভাবল, কেন জানি এই মেয়েটার উপস্থিতি তাকে স্বর্গীয় শাস্তি দেয়। মেয়েটার প্রতি এক অন্ধ মোহে তলিয়ে যাচ্ছে সে। কই আগে তো এমন হতো না। আগে তো মেয়েটার এ চণ্ডীরূপ, তার কথার ধাঁচ আর স্বভাব আচরণ সব কিছু বেয়াদবি মনে হতো। আর এখন মনে হয় মেয়েটার উগ্রতা তাকে গ্রাস করছে, ধাপে ধাপে তখন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আর সেই পথেরই এই অন্ধ পথিক। এই ভাবনার মাঝেই ইজানের ঠোঁটের কোণে সেই কুৎসিত হাসিটা আর একটু চওড়া হয়ে ওঠে। সে স্টিয়ারিং থেকে এক হাত তুলে হাতের উল্টো পিঠ দিয়ে তার ঠোঁট জোড়া মুছে হালকা স্বরে ফিসফিসিয়ে ওঠে, তুই আমার শান্তিরূপে অশান্তি, তাও তোর পেছনে ছুটছি। ওই রাতটার পর গত 5টা বছর নিজেকে শেকল বন্ধের মতো আটকে রেখেছি। শুরু একটু বড় হবি এই অপেক্ষায়।
ওদিকে অনন্যা ক্যাফের সে ঝোড়ো পরিস্থিতি ফেলে যখন নিজের একচিলতে ঘরে ফিরে এলো, তখন তার বুকের ভেতর অপমানের আগুন দাউ দাউ করে জ্বলছিল। কিন্তু ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার পুরো শরীর এক মায়াবী শান্তিতে জড়িয়ে গেল। বিছানায় বসে তার কাকিমণি রেহানা বেগম আয়নানের সাথে খেলনা গাড়ি নিয়ে আপন মনে হাসি মুখে খেলছিল। অনন্যা দরজায় দাঁড়িয়ে বিস্ময় নিয়ে বলল, কাকিমণি, তুমি এই সাত সকালে এখানে? রেহানা বেগম অনন্যার দিকে তাকিয়ে এক চিলতে ম্লান হাসলেন। আয়নানের মাথাটা আগলে দিয়ে নরম গলায় বললেন, হ্যাঁ রে অনু, তুই তো আর এখন আমাদের মেইন বিল্ডিংয়ে যাস না, তাই ভাবলাম বড় মা হয়ে আমি না হয় নিজের মেয়ের ঘরে একটু আসি। এদিকে মায়ের হাতের পার্সেল বক্সটা দেখা মাত্রই আয়নান বিছানার উপর লাফিয়ে উঠে হাততালি দিয়ে বলল, আম্মু, আম্মু তুমি পেত্তি এনে তো? পিতভেবাল। হ্যাঁ বাবা। অনন্যা মুচকি হেসে বক্সটা খুলে আয়নানের হাতে পেস্ট্রিটা তুলে দিল। আয়নান আনন্দে সেটা খেতে শুরু করলো। রেহানা বেগম আয়নানকে দেখে আবার অনন্যার দিকে ফিরলেন। ওনার ঠোঁটের কোণে এক অদ্ভুত মায়া ফুটিয়ে আস্তে করে নিচু গলায় বললেন, ছেলেটা দেখতে হুবহু ইজানের সব পেয়েছে রে অনু। ইজানের প্রতিচ্ছবি। অনন্যা স্রেফ একটা মলিন হাসি হাসল। এই চরম সত্যের পিঠে তার আর নতুন করে কিছু বলার ছিল না। রেহানা বেগম এবার অনন্যার দুটো হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে বললেন, মা অনু, আমি তোকে খুব পছন্দ করি রে, একদম নিজের পেটের মেয়ের মতো ভালোবাসি। তা তো জানিস। অনন্যা আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে কাকিমণিকে শক্ত করে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ লুকিয়ে বলল, জানি তো কাকিমণি, এই পুরো নিষ্ঠুর বাড়িতে তুমিই তো আমার আসল আম্মু। তুমি সবসময় আমাকে নিজের ডানার নিচে আগলে রেখেছ। বিশেষ করে 5 বছর আগে যখন আয়নান আমার গর্ভে এলো, সবাই যখন আমাকে তাচ্ছিল্য করছিল, তখন একমাত্র তুমি আমার পাশে ছিলে। রেহানা বেগম অনন্যাকে নিজের বুক থেকে আলতো করে আলাদা করে ওনার চোখ জোড়া মুছে নিলেন। অত্যন্ত আকুল কণ্ঠে বললেন, তাহলে কি আজ থেকে আমাকে শুধু কাকিমণি না ডেকে নিজের মা বলে ডাকবি অনু? আমি সত্যি তোর অফিসিয়াল মা হতে চাই। অনন্যা ওনার এই কথার অন্তর্নিহিত গভীরতা ঠিক বুঝতে পারল না। সে বিভ্রান্ত চোখে তাকিয়ে রইল। রেহানা বেগম এবার অনন্যার সামনে নিজের দুহাত জোর করে প্রায় কেঁদে উঠে বললেন, ইরফান, আমার ছেলেটা ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছে রে অনু, প্লিজ তুই ওকে আর ফিরিয়ে দিস না মা। নিজের সন্তানকে এভাবে তিলে তিলে কষ্ট পেতে দেখতে কোনো মায়ের সহ্য হয় না। আমি তোর কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি মা, আমার ইরফানকে একটা শেষ সুযোগ দে। অনন্যা মুহূর্তের মধ্যে পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। সে কাঁপানো গলায় বলল, কাকিমণি, আমি কি করে করব? আমি এখনও অন্য একটা পুরুষের আইনি স্ত্রী, ওর সন্তানের মা, আর সবচেয়ে বড় কথা, সেই লোকটা ইরফান ভাইয়ের চিরশত্রু। আমি কিভাবে? আমরা সব সামলে নেব অনু। রেহানা বেগম ওনার চোখের জল ছেড়ে দিয়ে আবার বললেন, আমার ছেলেটা 5 বছর আগে তোর এ জোরপূর্বক বিয়ের পর আমার পা জড়িয়ে ধরে কুকুরের মতো কেঁদেছিল। ও বাঁচার আশা একদম ছেড়ে দিয়েছিল। দয়া কর অনু, ফিরিয়ে দিস না ওকে। ঠিক তখনই ঘরের পেছনে দরজা ঠেলে ভেতরের অন্ধকারের মাঝখান থেকে ধীর পায়ে হেঁটে এলো ইরফান। তার হাতে জলজল করছিল একটি হীরের আংটি। সেই অনন্যার একদম সামনে এসে মেঝেতে খুব শান্তভাবে হাঁটু গেড়ে বসলো। অনন্যার হাতের আঙুলটা নিজের মুঠোয় নিয়ে এক পরম আকুলতায় বলল, সব আমি একা সামলে নেব অনু, প্লিজ তোকে আর আয়নানকে নিজের জীবনের নাম দিতে দে। আমাকে তোদের দায়িত্ব নিতে দে। অনেক কষ্ট করে নিজেকে তিলে তিলে পুড়িয়ে এই 5 বছরে আমি আজ সোজা হয়ে দাঁড়িয়েছি। ফিরিয়ে দিস না আমাকে। ওদিকে ঠিক একই সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াট হেডকোয়ার্টারের একটি অন্ধকার সাইবার রুমে বসেছিল কমান্ডার সালার মোন্তাহির ইজান। তার পরনে ইউনিফর্মের জ্যাকেটটা খোলা, চোখের মণি দুটো রাগে ও জেদে লাল হয়ে আছে। সে তার টিমের সেরা 4 জন হাই প্রোফাইল হ্যাকারকে নিয়ে রাউন্ড টেবিলে বসেছিল। তার ইগো আর পজিটিভনেস আজ চরম সীমায়। ইজান মনিটরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে হ্যাকারদের উদ্দেশ্যে অত্যন্ত বরফ শীতল গলায় অর্ডার দিল, ইরফানের ব্যক্তিগত ফোন, মেইল এবং ওর প্রতিটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই মুহূর্তের মধ্যে হ্যাক করে ওর যাবতীয় ডাটা ক্রাশ কর। ওর প্রতিটা মুভমেন্ট আমার এই স্ক্রিনে লাইভ চাই। তখন ইজানের কানের ভেতর তখনও অনন্যার ক্যাফের বাইরের সেই চ্যালেঞ্জিং কণ্ঠস্বর অনবরত ড্রামের মতো পিটছিল। আমি আর ইরফান ভাই খুব দ্রুত বিয়ে করব। ইজান দাঁতে দাঁত চেপে নিজের হাতের পেনটা মচমচ শব্দে দুমড়ে ফেলল। হঠাৎ করে হ্যাকারদের প্রধান ইজানের দিকে স্ক্রিনটা ঘুরিয়ে দিয়ে বলল, স্যার, একটা আপডেট আছে।
ইরফানের অফিসিয়াল ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিতে ঠিক 5 মিনিট আগে একটা নতুন ছবি পোস্ট করা হয়েছে। ইজান এক ঝটকায় নিজের চোখ দুটো স্ক্রিনের উপর ফেলল, আর স্ক্রিনের দিকে তাকানো মাত্রই সোয়াট কমান্ডার ইজানের ভেতরের পুরো রক্ত যেন মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে একাকার হয়ে গেল। মনিটরের স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি ছবি, একটি ধবধবে ফর্সা মেয়ের হাতের আঙুলে পরা চকচকে হীরের আংটি, আর সেই হাতটি অত্যন্ত গভীর ভালোবাসায় জড়িয়ে ধরে আছে ইরফানের হাত। আর সেই পোস্টের উপরে বড় বড় অক্ষরে ক্যাপশন লেখা, শি ইজ অফিসিয়ালি মাইন। ছবির সেই ফর্সা হাত, আঙুলের গঠন আর ওড়নার নীলচে বর্ডারটা দেখা মাত্র ইজানের চিনতে 1 সেকেন্ডও সময় লাগলো না যে এটা অনন্যা আইমানের হাত। ইজানের চওড়া বুকের স্পন্দন মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে যেন জীবন্ত আগ্নেয়গিরির লাভা ঝরতে লাগলো। তার নিজের বিবাহিত স্ত্রী আজ অন্য একটা পুরুষের আংটি পরে সোশ্যাল মিডিয়ায় অফিসিয়ালি মাইন হয়ে বসে আছে। ইজান ল্যাপটপের স্ক্রিনটা এক প্রচণ্ড থাপ্পড় মেরে দড়াম করে বন্ধ করে দিল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের হোলস্টার থেকে অত্যাধুনিক পিস্তলটা বের করে কক করল। তার মুখের সেই শান্ত সোয়াত অফিসারের রূপটা এক নিমিষে উধাও হয়ে সেখানে জেগে উঠল এক ভয়ঙ্কর রক্তাক্ত সাইকোপ্যাথ হিংস্র অবয়ব, যা অনন্যাকে আর ইরফানের পুরো পৃথিবীকে আজ রাতেই ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরফানের সেই আংটি পরানো ফেসবুক পোস্টের পর দেখতে দেখতে 3টি দীর্ঘদিন পার হয়ে গেল, কিন্তু এই 2 দিনে পুরো আইমান পরিবারের এক নিরেট অন্ধকার নেমে এলো। ইরফানের কোনো খবর নেই, তার ব্যক্তিগত ফোনটি সম্পূর্ণ বন্ধ এবং সে হসপিটালেও ডিউটিতেও যায়নি। অনন্যার বাবা ব্রিগেডিয়ার ফারহান আইমান, অনন্যার বড় ভাই ফারদিন, চাচা চাচি থেকে শুরু করে পুরো আর্মি বংশের সবাই চরম চিন্তায় অস্থির হয়ে উঠলেন। অনন্যা এই 3 দিন নিজের ঘরে বসেই এক তীব্র কুয়াশাচ্ছন্ন ভীতি অনুভব করছিল। সে আর নিজের ঘরের কোণে বসে থাকতে পারল না। প্রায় বহুদিন পর সে তার ছেলে আয়নানকে শক্ত করে নিজের কোলে তুলে নিয়ে মেইন বিল্ডিংয়ের ভেতরে মূল রাজকীয় বাসার ভেতরে পা রাখল। আয়নানের জন্মের পর হাতে গোনা কয়েকবার এসেছিল বাসায়, আর যখন বুঝতে পারল তার এইটুকুনি উপস্থিতিতেও অনেকেরই বিরক্তির কারণ, এরপর আর আসেনি। তবে আজ তার একমাত্র উদ্দেশ্য ছিল বড় ভাই ফারদিনের সাথে কথা বলা ডিভোর্সের ব্যাপারে, কারণ এই পরিবারের একমাত্র ফারদিনই তার কথা কিছুটা শুনত। যদিও সে আয়নানের মৃত্যুর পর অনেকটা দূরত্ব তৈরি করেছে। অনন্যাকে ওভাবে কোলে বাচ্চা নিয়ে মেইন ড্রয়িং রুমে ঢুকতে দেখে কাজের লোক থেকে শুরু করে উপস্থিত অনেকেই চরম অবাক ও স্তব্ধ হয়ে গেল। অনন্যার মা এখানে ছিল না, আর ওর চাচি মানে ইরফানের মা কিচেনে ছিল। তবে লিভিং রুমে ওর বাবা, ইরফানের বাবা, অনন্যার ছোট চাচা মিহাল আর চাচি মাহা বসেছিলেন। অনন্যার বাবা ওর দিকে তাকিয়ে কোনো ভাব প্রকাশ করেনি, কিন্তু ইরফানের বাবা আর মিহাল উঠে দাঁড়ায়। মিহাল ছিল ইজানের ব্যাচমেট, তারা একই সাথে পড়াশোনা করত। তবে মিহাল ইজানের 1 বছরের বড়। ওরা আগে একই এলাকাতে থাকতো, কিন্তু অনন্যার জন্মের কয়েক মাস আগে তারা এই শহর ছেড়ে অন্য শহরে চলে আছে স্থায়ীভাবে। কিন্তু যখন ইজানের বয়স 16, তখন কিছু অনাকাঙ্ক্ষিত কারণের ওর মা বাবার ডিভোর্স হয়ে যায়, আর ওর মা রাশিয়ায় ফিরে যান, কারণ উনি রাশিয়ান ছিলেন। আর সেই ভুলের সূত্র ধরেই ইজান তার মা বাবার মধ্যে বাবাকে বেছে নেয়, ফলে সে বাংলাদেশেই থেকে যায়। এর কয়েক মাস পরেই ইজান আর তার বাবা অনন্যাদের এখানে শিফট হয়। তখন অনন্যার বয়স প্রায় 4 বছর ছিল। এদিকে মিহাল এগিয়ে এসে অনন্যার সাথে কথা বলে আর আয়নানকে আদর করে। পরে অনন্যা আর কারো দিকে এক পলকও তাকালো না। সে অত্যন্ত শক্ত পায়ে সিঁড়ি বেয়ে উপরে ফারদিনের রুমের দিকে এগোতে লাগলো। 2 তলার করিডোর দিয়ে যাওয়ার সময় মাঝপথে অনন্যার চোখ পড়ল তার নিজের সেই পুরনো ঘরটার দিকে। ঘরটার দরজায় এখন এক বিশাল মরচে পড়া তালা ঝুলছে। সেই বন্ধ দরজার দিকে তাকানো মাত্রই অনন্যার মনের ভেতর 5 বছর আগের পুরনো অতীত সিনেমার মতো ভেসে উঠল। সে নিজের মাথা ঝেড়ে দ্রুত ফারদিনের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। রুমে ঢুকে সে ফারদিনকে পেল না, কিন্তু সেখানে বসেছিল তটিনী, ফারদিনের হবু বউ এবং নিখোঁজ ইরফানের আপন ছোট বোন। অনন্যাকে দরজায় দেখা মাত্র তটিনী তার ঠোঁটের কোণে এক চরম তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে উপর নিচ তাকিয়ে বলল, আরে তুই আমাদের মেইন বাসায় কোন সাহসে এসেছিস?
আর সাথে এই ছেলেটাকেও তুলে এনেছিস? অনন্যা তটিনীর দিকে তাকিয়ে বরফ শীতল ধারালো গলায় বলল, আমি এখানে আমার ভাইয়ের সাথে কথা বলতে এসেছি তটিনী আপু। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। বাইরের কোনো সস্তা মানুষকে আমি কৈফিয়ত দিতে বিন্দুমাত্র বাধ্য নই। তটিনী আবার হেসে উঠে দাঁড়িয়ে বলল, বাহ, 5 বছর ঘাড় গুজে এক কোণে পড়ে থেকেও তোর তেজ এক ফোঁটাও কমেনি দেখছি। কিন্তু আফসোস, তোর সেই দরদি ভাই ফারদিন এখন ঘরে নেই। কখন আসবে ও? কোথায় গেছে? অনন্যা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। তটিনী এবার নিজের মুখটা কালো করে বলল, আসতে দেরি হবে, ভাইয়াকে পাওয়া যাচ্ছে না। 3 দিন আগে বেরিয়েছিল, সে ওকে খুঁজতে গেছে। কেন, ভাইয়াকে পাওয়া যাচ্ছে না? অনন্যা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। আর তটিনী এবার দাঁতে দাঁত চেপে বলল, আমার নিজের ভাই ইরফান ভাইয়াকে পাওয়া যাচ্ছে না। 2 দিন ধরে ওর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তটিনীর মুখ থেকে এসব শোনা মাত্রই অনন্যার বুকের ভেতরটা এক প্রলয়ঙ্করী আতঙ্কে ধক করে উঠল। তার পুরো গলা মুহূর্তের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেল। তার মগজের কোণে বিদ্যুৎ বেগে আশ্রে পড়ল ইজানের সেই শেষ দিনের ভয়ঙ্কর সাইকোপ্যাথ ভিলেনের মতো দেওয়া হুমকি। তোর এই ইরফানের যদি একটুও সুস্থতা আর বেঁচে থাকা চাস, তবে ওর থেকে 100 হাত দূরে থাকবি। অনন্যা আর 1 সেকেন্ডও তটিনীর সামনে দাঁড়ালো না। সে আয়নানকে বুকে চেপে প্রায় দিশেহারা পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে তার কাকিমণি রেহানা বেগমের দিকে এগোতে যাবে, ঠিক তখনই মেইন গেটের বাইরে বিকট শব্দে ব্রেক কষে থামল কয়েকটি ভারী মিলিটারি জিপ। মুহূর্তের মধ্যে দরজা ঠেলে ড্রয়িং রুমের ভেতরে হুড়মুড় করে প্রবেশ করলো একদল সশস্ত্র আর্মি ফোর্স। অনন্যার পুরো পরিবারে থমথমে ভাব নেমে এলো। অনন্যার বাবা ফারহান, তার চাচা এবং কাজিনদের অনেকেই দেশের অত্যন্ত প্রভাবশালী আর্মি অফিসার এবং ডাক্তার। স্বয়ং অনন্যার বাবা ফারহান আইমান হলেন সেনাবাহিনীর একজন জাদরেল ব্রিগেডিয়ার, আর ইরফানও আর্মির একজন অত্যন্ত দক্ষ ক্যাপ্টেন ডাক্তার। আর্মি ফোর্সের কমান্ডিং অফিসার অত্যন্ত গম্ভীর মুখে দ্রুত পায়ে ব্রিগেডিয়ার ফারহান আইমানের সামনে এসে দাঁড়ালেন এবং স্যালুট ঠুকে অত্যন্ত নিচু ও কাঁপানো গলায় বললেন, আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার। ক্যাপ্টেন ইরফান স্যারকে পাওয়া গেছে। ওই অন্ধকার নির্জনের টানেলের পাশে উনি অত্যন্ত রক্তাক্ত এবং মারাত্মক জখম অবস্থায় পড়েছিলেন। কেউ ওনাকে প্রায় পশুর মতো পিটিয়ে ওখানে ফেলে গেছে। অফিসারের এই প্রলঙ্করী বাক্যগুলো শোনা মাত্রই পুরো ড্রয়িং রুমে এক মরণ নীরবতা নেমে এলো। রেহানা বেগম এক তীব্র চিৎকারে মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন, আর অনন্যা কোল জুড়ে আয়নানকে নিয়ে দেয়ালের সাথে লেপ্টে গিয়ে স্তব্ধ হয়ে রইল। তার চোখের সামনে তখন ভাসছিল সোয়াট কমান্ডার শালার সেই শয়তানি ডার্ক ও হিংস্র হাসি। সে খুব ভালো করে বুঝে গেল এই কাজ অন্য কারোরও নয়, এই কাজ স্বয়ং সেই ইজানের। ওই লোকটা ফেসবুক পোস্ট দেখার পর যে তার পুরো পৃথিবীকে রক্তাক্ত করে নিজের আদিম অধিকার প্রতিষ্ঠা করেছে, তা এখনও কারোর জানা নেই। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই টুক করে সাবস্ক্রাইব করে রাখবেন।